তা সার্জারি আমরা কেন করব? আমরা প্র্যাকটিস করব হোমিওপ্যাথি সিস্টেম অফ ট্রিটমেন্ট। তো সেখানে আমাদের কিছু সাবজেক্ট আছে যেগুলো আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে আমরা এই সাবজেক্টগুলো আমাদের পড়ার প্রয়োজনীয়তা আছে কি না। যেমন ধরুন, আমাদের বিশেষ করে সেকেন্ড ইয়ারে যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো যেমন রয়েছে সার্জারি, প্যাথোলজি, গাইনোকোলজি ইত্যাদি, যে প্র্যাকটিস অফ মেডিসিন, এই যে সাবজেক্টগুলো, এগুলো আমাদের যে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে কতটা প্রয়োজন সেটা নিয়ে আমাদের আগে বুঝতে হবে। তা আমরা ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টটা পড়েছি অর্গানন অফ মেডিসিন, এই অর্গানন অফ মেডিসিনে আমরা কিন্তু একটা জিনিস শিখেছিলাম যে রিকোজিট কোয়ালিফিকেশন অফ এ ফিজিশিয়ান, একজন চিকিৎসকের কি কি গুণাবলী থাকা দরকার, বা ঘুরিয়ে যদি বলি হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন অফ এ ফিজিশিয়ান, একজন চিকিৎসকের কি কি যোগ্যতা থাকা দরকার। তা একজন চিকিৎসক হতে গেলে আমাদের যে সমস্ত জ্ঞান থাকার দরকার সেগুলো হচ্ছে নলেজ অফ ডিজিজ, রোগ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। তা রোগ সম্বন্ধে জ্ঞান আমরা কিভাবে অর্জন করব? রোগ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে গেলে আমাদের যে সাবজেক্টটা পড়তে হয় সেইটা হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাস আপনারা করেছেন, সেখানে দেখেছেন রোগ কিভাবে হয়, রোগের উৎপত্তি কারণটা কি, তার ইনকুবেশন পিরিয়ডটা কি, কতদিন তার মানে ইয়ে থাকে, আত্মপ্রকাশ না করে ভিতরে কতক্ষণ থাকে, কতদিন থাকে, এবং কিভাবে সেটা প্রকাশ পায়, তার পরিণতিটা কী ইত্যাদি সাবজেক্টগুলো আমরা প্র্যাকটিস অফ মেডিসিন থেকে জানি। এবার হচ্ছে এরকম অনেকগুলো সাবজেক্ট যেগুলো আছে আপাতত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে আমরা তো হোমিওপ্যাথি চিকিৎসা করি অ্যাজ পার টোটালিটি অফ সিমটমস। দ্য টোটালিটি অফ সিমটমসে মানে আমরা হোমিওপ্যাথি মেডিকা পড়ে সিমিলার সিমটমস লক্ষ্য করে এভলিউশন করে ওষুধ দিলেই তো হয়। তাহলে আমাদের এই সমস্ত সাবজেক্টগুলো পড়ার প্রয়োজনটা কী? তা সেখানে আমরা অর্গানন অফ মেডিসিনে পড়েছি যে আমাদের তাহলে রোগ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, তারপরে মানে ওষুধ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, আমাদের ওষুধের পোটেন্সি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, আমাদের যে ওষুধ তার ডাইনামাইজেশন সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি থাকতে হবে। তবেই আমরা প্রকৃত একজন মানে চিকিৎসক হতে পারি। তা আমাদের এই যে কোর্স সিলেবাস, এর মধ্যে কতগুলো সাবজেক্ট আছে। যেমন গতকাল আমরা পড়েছি প্যাথোলজি নিয়ে আলোচনা হয়েছে, সেখানেও প্যাথোলজির প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করেছি। তা আজকে আমাদের রুটিন বা শিডিউল যেটা আছে সেই রুটিন অনুযায়ী আমাদের আজকের ক্লাসটা হচ্ছে সার্জারি। তা প্রথমে একটু বলে নেওয়া দরকার যে সার্জারি, আমাদের অনেকের ধারণা আছে যে সার্জারি মানে হচ্ছে অ্যালোপ্যাথি। তা সার্জারি কিন্তু অ্যালোপ্যাথিও নয়, হোমিওপ্যাথিও নয়, আয়ুর্বেদিকও নয়। যত ধরনের মেডিকেল সায়েন্স আছে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু সার্জারিটা পড়তে হবে। সার্জারি ইজ এ সেপারেট সিস্টেম অফ ট্রিটমেন্ট। এটা একটা সম্পূর্ণ মানে চিকিৎসা, ভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতি হচ্ছে কি হয়, মূলত আমরা সেখানে অপারেশন করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা অপারেশন করতে হয়। এবার আমরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি তারা তো অপারেশন করি না,
আমাদের তো হাতিয়ার হচ্ছে টোটালিটি অফ সিমটমস। টোটালিটি অফ সিমটমসের বেসিসে আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিই। এবং মজার ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের বহু রোগ আছে, অনেক সার্জিক্যাল রোগ আছে যেগুলো অন্যান্য সিস্টেমে অপারেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, সেগুলো কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ওষুধে কিন্তু সম্পূর্ণ নিরাময় হয় উইদাউট অপারেশনে। যেমন ধরুন টিউমার আছে, ফোড়া আছে, তারপরে বিভিন্ন রকম সিস্ট আছে। এই যে সমস্ত রোগগুলো, এই সমস্ত রোগগুলো কিন্তু আমাদের উইদাউট অপারেশনে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে কিন্তু নিরাময় করা সম্ভব। এবার আমরা কেন সার্জারি করব? আমরা সার্জারি করব এই জন্য যে আমাদের কি কি কাজ আছে। এক মিনিট, ফোনটা দেখি কে করছে। এই ক্লাস চলছে তো, আমি পরে ফোন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পরে আমি ক্লাসে শেষে ফোন করছি। তা আমরা হোমিওপ্যাথি চিকিৎসকটা সার্জারি করব এই জন্য কি কাজে লাগবে? প্রথম হচ্ছে আমরা রোগ নির্ণয় করতে আমাদের সাহায্য করবে। সার্জিক্যাল রোগ সম্বন্ধে যেমন অ্যাপেন্ডিসাইটিস, পাইলস, ফিস্টুলা, হার্নিয়া, টিউমার, এই সমস্ত রোগে অনেক সময় হোমিওপ্যাথি চিকিৎসকদের কাছে রোগীরা যখন আসে, তা একজন হোমিওপ্যাথিক চিকিৎসক যদি তার সার্জিক্যাল লক্ষণ এবং প্যাথোলজি সম্বন্ধে না জানেন, তবে সঠিকভাবে রোগ চিহ্নিত করতে পারবে না, ফলে রোগী ভুল চিকিৎসার শিকার হতে পারে। সেই জন্য আমাদের সার্জারি থেকে আমরা জানব যে সঠিক কী ধরনের রোগ আছে, তার প্যাথোলজিক্যাল কন্ডিশনটা কী, এবং আমাদের কতটুকু আমাদের হোমিওপ্যাথিক ওষুধে আরোগ্য হতে পারে সেটা আমরা নির্ধারণ করতে পারব। প্রয়োজন হলে আমরা সেই সমস্ত রোগীকে যেমন রোগ নির্ণয় করতে সহায়ক হবে, তেমনি কিন্তু আমরা রিফার করতেও সম্ভব হব। আমাদের এমন গোড়ামি রাখলে চলবে না যে আমরা কোনো রুগীকে রিফার করব না, এটা নেহাতেই গোড়ামি। সুতরাং আমরা কোন পরিস্থিতিতে কোন পর্যায়ে রোগটা হলে আমরা সেই রুগীকে মানে সার্জেন্টের কাছে রিফার করব, তাহলে সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করতে আমাদের সার্জারি সম্বন্ধে একটা ধারণা থাকা দরকার। তাহলে আমরা রিফার ক্ষেত্রে সার্জারি আমাদের প্রয়োজন। আর কি, আর হচ্ছে অনেক সময় রুগীর ইনফেকশন হয়, ট্রমা হয় এবং জরুরি অবস্থা হয়, সেই সমস্ত ব্যবস্থাপনার জন্য আমরা কিন্তু রিফার করতে পারি। আরেকটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে মডার্ন যুগটা হচ্ছে মানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটা জয়যাত্রার যুগ। সেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে আমরা সমন্বয় রাখার জন্য কিন্তু আমাদের সার্জারি সাবজেক্টটা পড়তে হবে। তাই সার্জারিতে পড়তে গিয়ে আমরা বেসিক্যালি কী কী বিষয়গুলো আমরা নজর করব, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সার্জিক্যাল ইনফেকশান, দুই নম্বর হচ্ছে উন্ডস, আলসার অ্যান্ড বার্ন। সার্জিক্যাল ইনফেকশান, কতগুলো ইনফেকশান আছে যেগুলো সার্জিক্যাল ইনফেকশান, সেগুলো আমরা তুলনা করে আমরা আমাদের হোমিওপ্যাথি টোটালিটিতে এগুলো আরোগ্য হবে না আমরা সার্জিক্যাল বা সার্জনের কাছে রিফার করব। ক্ষত, তারপরে হচ্ছে বার্ন মানে পুড়ে যাওয়ার ক্ষেত্রে, সেখানেও কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে সার্জিক্যাল বা সার্জনের কাছে রিফার করতে হয়।
হার্নিয়া, হাইড্রোসিল, আমরা অনেক হাইড্রোসিল কিন্তু হোমিওপ্যাথি মেডিসিনে হাইড্রোসিল নিরাময় হয়, কিন্তু কখনো কখনো দেখা যায় সেটা হোমিওপ্যাথি মানে স্তরে আর চিকিৎসা সম্ভব না, তখন সেটাকে সার্জিক্যাল বা সার্জনের কাছে রিফার করতে হয়। পাইলস অ্যান্ড ফিস্টুলার ক্ষেত্রেও কিন্তু আমাদের বহু মেডিসিন আছে। 90% দেখা যায় আমাদের হোমিওপ্যাথি অ্যাজ পার টোটালিটি অফ সিমটমসে পাইলস ফিস্টুলা আরোগ্য হয়, কিন্তু কখনো কখনো আমাদের সার্জনের কাছে রিফার করতে হয়। নেক্সট হচ্ছে ইউরিনারি সিস্টেম ডিসঅর্ডার লাইক কিডনি স্টোন। আমাদের নানা রকম ইউরিনারি ডিসঅর্ডার থাকে, সেক্ষেত্রে একটা জটিল অবস্থা যখন তৈরি হয় তখন কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধে কাজ করে না। আমরা সেক্ষেত্রে কোন পর্যন্ত আমাদের হোমিওপ্যাথি ওষুধে কাজ করবে এগুলো বোঝার পরে যদি প্রয়োজন হয় আমরা সার্জনের কাছে রিফার করব। তারপরে হচ্ছে স্টোন। অনেক ধরনের স্টোন আছে, যেমন ধরুন কিডনি স্টোন হয়, ইউরিনাল ব্লাডের স্টোন হয়, ইউরেথ্রাতেও অনেক সময় স্টোন আটকে থাকে। এইবার এই সমস্ত স্টোনের ক্ষেত্রে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখেছি মানে হাজার হাজার কিডনি স্টোন, ইউরিনাল ব্লাডের স্টোন, এই সমস্ত স্টোনগুলো আমাদের হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরে অ্যাজ পার টোটালিটি অফ সিমটমসের বেসিসে আমরা ওষুধ দিয়ে আরোগ্য করতে পেরেছি। কিন্তু কখনো কখনো এই স্টোনগুলো এমন একটা পজিশনে থাকে, বিশেষ করে কিডনিতে এমন কিছু জায়গা আটকে থাকে, সেখানে কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধে কাজ করে না, তখন সার্জিক্যাল ট্রিটমেন্ট বা সার্জনের কাছে রিফার করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকে না। তারপরে অনেক সময় দেখা যায় গল স্টোন হয়, গল ব্লাডার স্টোন হয়। গল ব্লাডার স্টোনের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় একটা জটিল পরিস্থিতি তৈরি হয়, সেখানে কিন্তু আমাদের অপারেশনের প্রয়োজন হয়ে পড়ে। সেই অপারেশনগুলো করার জন্য আমরা নিজেরা তো অপারেশন করব না, আমরা তখন সার্জনের কাছে রিফার করব। তারপরে নেক্সট হচ্ছে অনেক ফ্র্যাকচার আছে, মানে তারপরে ডিসলোকেশন, বোনের যে ডিসলোকেশন হয় ইনজুরির জন্য আমাদের অনেক সময় হাড়গোড়ের কিছু সমস্যা থাকে। আমাদের হোমিওপ্যাথি অনেক ওষুধ আছে, আর্নিকা, সিনফাইটাম ইত্যাদি ইত্যাদি মেডিসিন আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কিছু কিছু জটিল অবস্থা তৈরি হলে আমরা কিন্তু সার্জনের শরণাপন্ন হই বা সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়। ইএনটি ডিসঅর্ডার, নাক কান গলার যে সমস্যাগুলো, সেই ক্ষেত্রে কিন্তু সব সময় কিন্তু আমরা অ্যাজ পার টোটালিটি অফ সিমটমসের বেসিসে কিন্তু চিকিৎসা করতে পারি না। একটা পর্যায়ে গিয়ে সেখানে কিন্তু আমাদের সার্জনের শরণাপন্ন হতে হয়। এই সমস্ত বিষয় আমাদের স্টাডি করার জন্য কিন্তু সার্জারি সম্বন্ধে আমাদের ধারণা অর্জন করার জন্য আমরা কিন্তু সার্জারি পড়ব। তা হোমিওপ্যাথি চিকিৎসকদের সার্জারি বা চিকিৎসা শাস্ত্র পাঠ শুধুমাত্র অপারেশন শেখার জন্য নয়, বরং রোগ নির্ণয়, রেফার, ঝুঁকিপূর্ণ অবস্থা মূল্যায়ন এবং সার্বিক চিকিৎসা মান বজায় রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। রোগী কল্যাণ নিশ্চিত করতে সার্জিক্যাল আধুনিক চিকিৎসা শাস্ত্রের মৌলিক জ্ঞান প্রতিটি হোমিওপ্যাথি চিকিৎসকদের থাকা উচিত। আবার রিপিট করছি, সেটা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসকদের সার্জারি বা চিকিৎসা শাস্ত্র পাঠ শুধুমাত্র অপারেশন শেখার জন্য নয়। আমরা
আমাদের কোর্স সিলেবাসের মধ্যে যে সার্জারি সাবজেক্টটা রয়েছে, আমরা কিন্তু হাতে কলমে কখনো কিন্তু অপারেশনটা করব না। কেন আমরা সার্জারি করব? অর্থাৎ রোগ নির্ণয় করার জন্য, রেফার করার জন্য, আর অনেক চিকিৎসা আছে ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে, সেটাকে মূল্যায়ন করার জন্য এবং সার্বিক চিকিৎসার মান বজায় রাখার জন্য আমাদের সার্জারি করাটা অত্যন্ত প্রয়োজন। রোগী কল্যাণ নিশ্চিত করতে আমাদের আমরা তো প্রথমে অর্গাননে আমরা পড়েছি মিশন অফ দ্য ফিজিশিয়ান। তাই মিশন অফ দ্য ফিজিশিয়ানে পড়তে গিয়ে আমরা কি বলেছি, যে দি ফিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু কিওর। অর্থাৎ রোগীর রোগ আরোগ্য করাই হচ্ছে আমাদের একমাত্র কাম্য, একমাত্র ধ্যান জ্ঞান। তাহলে আমরা রোগীকে রোগ নিরাময়, এটাই হচ্ছে আমাদের মিশন, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। তো সেটা করার জন্য, রোগী কল্যাণের জন্য আমরা কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে আমাদের সম্যক জ্ঞান থাকার জন্য আমরা কিন্তু সার্জারি পাঠটা করি। আমরা ধাপে ধাপে সার্জারির বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের কোর্স সিলেবাসের মধ্যে জেনারেল সার্জারি সম্বন্ধে যেগুলো বলা হয়েছে সেটা হচ্ছে উন্ড হিলিং অ্যান্ড টিস্যু রিপেয়ার। উন্ড হিলিং, কোনো ক্ষত নিরাময় করা, এবং ক্ষত হলে কি হয় তার টিস্যুগুলো ড্যামেজ হয়ে যায়, সেটা আমরা নিরাময় করার জন্য আমরা সার্জারির হেল্প নিই। তবে আমরা ক্ষত নিরাময় এবং টিস্যু মেরামত সম্পর্কে তাহলে কিছুটা আলোচনা করা যেতে পারে। ক্ষত নিরাময়, টিস্যু মেরামত সম্পর্কে আমরা কিছু বর্ণনা দিই। ক্ষত নিরাময় বা টিস্যু মেরামত হলো শরীরের প্রাকৃতিক প্রক্রিয়া, যার মাধ্যমে শরীরে ক্ষতিগ্রস্ত কোষ ও টিস্যু পুনরুদ্ধার করা। এই প্রক্রিয়া কয়েকটি ধাপে সংঘটিত হয় এবং এটি নির্ভর করে ক্ষতের উপর। তাহলে ক্ষতের উপরে আমাদের কয়েকটি ধাপ আছে, সেই ধাপগুলো নির্ভর করে। ক্ষত নিরাময় এবং টিস্যু রিপেয়ারের ধাপগুলো কি? প্রথম ধাপ হচ্ছে রক্ত জমাট ধরা এবং হেমোটেসিস, এই সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। ক্ষত হওয়ার সঙ্গে সঙ্গে রক্তপাত বন্ধ করার জন্য রক্তনালীতে সংকোচন হয়। রক্ত জমাট বাঁধার মাধ্যমে প্লেটলেটস ও ফাইব্রিনের সাহায্যে রক্তপাত বন্ধ হয়। আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি, ফিজিওলজি পড়েছি। ফিজিওলজি পড়তে গিয়ে আমরা রক্ত সম্বন্ধে আলোচনা করেছি। সেখানে রক্ত সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমরা কি জেনেছি, যে ক্ষত যখন হয় তাহলে প্রথম কাজটা হচ্ছে রক্তপাত বন্ধ করার জন্য। তাহলে রক্তপাত বন্ধ করার জন্য রক্ত নালীতে সংকোচন হয়, এটা অটোমেটিকই হয়, ফিজিওলজিক্যালভাবেই হয়। রক্ত জমাট বাঁধার জন্য আমাদের রক্তের মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্লেটলেটস ও ফাইব্রিনের সাহায্যে রক্তপাতটা নিজেই অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়, অর্থাৎ জমাট বেঁধে যায়। রক্তটা জমাট বেঁধে গিয়ে, ধরুন আপনার হাত পা কোনো একটা অঙ্গে কেটে গেল, কেটে যাওয়ার পরে নিজে রক্ত বন্ধ হয়ে, আমরা চেপে ধরি, চেপে ধরার পরে রক্তটা নিজে বন্ধ হয়ে যায়। কীভাবে বন্ধ হয়? সেটা হচ্ছে রক্তের মধ্যে প্লেটলেটস আছে আর ফাইব্রিন বলে একটা বস্তু আছে, সেটার জন্য রক্তটা জমাট বেঁধে যায়, জমাট বেঁধে গিয়ে রক্তপাতটা বন্ধ হয়। দ্বিতীয় যে ধাপটা আছে সেটা হচ্ছে ইনফ্লামেটরি ফেজ। ইনফ্লামেটরি ফেজে হচ্ছে প্রদাহকালীন ধাপ। এই ধাপে শ্বেত রক্তকণিকা, যেটা আমরা WBC বলি, বিশেষ করে
নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজে ক্ষতস্থানে আসে। আর কি সেখানে আরেকটা ঘটনা ঘটে, জীবাণু ধ্বংস, মৃত কোষ অপসারণ এবং প্রদাহ নিয়ন্ত্রণে রাখা হয়। তাহলে আমরা সেকেন্ড ফেজে, ইনফ্লামেটরি যে ফেজ, সেখানে আমাদের কি হচ্ছে, শ্বেত রক্তকণিকা কি করে, বিশেষ করে নিউট্রোফিল ও ম্যাক্রোফেজ ক্ষতস্থানে আসে আর জীবাণু ধ্বংস করে, মৃত কোষ অপসারণ করে এবং প্রদাহ নিয়ন্ত্রণে রাখে। নেক্সট ফেজ হচ্ছে পলিফারেশন ফেজ। পলিফারেশন ফেজে কি হচ্ছে, নতুন কোষ গঠন শুরু হয়, বিশেষ করে ফাইব্রোটিন কোষ কোলাজেন উৎপাদন করে। আর কি হয়, নতুন রক্তনালী গঠনের মাধ্যমে রক্ত সঞ্চালন ফিরে আসে। আমাদের যে রক্ত চলাচল যেটা বন্ধ হয়েছিল, সেটা রক্তনালী গঠন করে সেটা পূর্বের অবস্থায় ফিরে আসে। ক্ষতস্থানে নতুন ত্বক গঠন করে। নেক্সট যে ফেজ, সেই নেক্সট ফেজ হচ্ছে পরিপক্কতা এবং পুনর্গঠন ধাপ। এই ধাপে কি হয়, নতুন টিস্যু ধীরে ধীরে শক্ত কার্যকর হয়ে ওঠে। কোলাজেন ফাইবার পুনঃসঞ্জীবিত হয় এবং টিস্যুর দৃঢ়তা বৃদ্ধি পায়। এই ধাপ সপ্তাহ এমনকি মাসব্যাপী চলতে থাকে। এই ধাপটা এক সপ্তাহ কিংবা একাধিক সপ্তাহ অর্থাৎ মাসাবধি পর্যন্ত এই ধাপের ক্রিয়া চলতে থাকে। ক্ষত নিরাময় একটি জটিল এবং সমন্বিত প্রক্রিয়া, যা দেহের প্রতিরক্ষামূলক এবং মেরামতি ক্ষমতার উপর নির্ভর করে। সঠিক পুষ্টি, পরিচ্ছন্নতা এবং চিকিৎসা পদ্ধতি অনুসরণ করলে ক্ষত দ্রুত এবং কার্যকরভাবে নিরাময় হয়। তাহলে ক্ষত হলে আমাদের এইটাও কিন্তু অটোমেটিক আমাদের ক্ষত নিরাময় হয়। তার জন্য আমাদের কিছু প্রক্রিয়া থাকে। সে প্রক্রিয়াগুলো হচ্ছে, এই প্রক্রিয়ার একটু জটিল আছে। তা সেই জন্য আমাদের সঠিক পুষ্টি দরকার, পরিচ্ছন্নতা দরকার এবং চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে আমরা দ্রুত কার্যক্ষম করে তুলতে পারি। নেক্সট হচ্ছে শক এবং রক্তক্ষরণ সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। শক বানানটা হচ্ছে SHOCK। শক মানে, শকের সঠিক বাংলা ঠিক বলতে পারছি না, এটাকে আমরা শকই বলি। তো সেখানে শকে হচ্ছে কি, শক এবং রক্তক্ষরণ হলো দুটি গুরুত্বপূর্ণ এবং জটিল চিকিৎসা বিষয়ক অবস্থা, যেগুলো জীবনহানির কারণ হতে পারে যদি দ্রুত এবং সঠিকভাবে চিকিৎসা না করা হয়। তাহলে কিন্তু জীবনহানি ঘটতে পারে। তা শকের সংজ্ঞাটা কি? শকের সংজ্ঞা হচ্ছে, শক হলো একটি বিপজ্জনক শরীরবৃত্তীয় অবস্থা যেখানে শরীরের টিস্যুগুলো পর্যন্ত পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পায় না। আমাদের দেহের মধ্যে এই যে আমরা অক্সিজেন নিই, নাক দিয়ে অক্সিজেন নিয়ে আমরা লাংসের মধ্যে প্রবেশ করাই সাদা শরীরে, সেটা কি হয়, আপনারা ফিজিওলজিতে পড়েছেন যে সেখানে গিয়ে আমাদের যে দূষিত রক্তগুলো শোধিত হয়, আর রক্তের মাধ্যমে আমাদের কিন্তু অক্সিজেনগুলো
মানে প্রকাশ পায়। তাই শক হলো এমন একটি বিপজ্জনক শরীরবৃত্তীয় অবস্থা যেখানে শরীরের টিস্যুগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় না। তা আমাদের রক্তের মাধ্যমে সেখানে টিস্যুগুলোর মধ্যে অনবরত প্রতিনিয়ত কিন্তু অক্সিজেন সরবরাহ হয় এবং সেই সঙ্গে পুষ্টি যোগান দেয়। তা এই শক, যদি শকের কন্ডিশনে ফেজে আমরা কিন্তু যেখানে অক্সিজেনের সরবরাহটা ঘাটতি পড়ে, ফলে সেখানে কিন্তু শরীর টিস্যুগুলো পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার এবং পুষ্টি না পাওয়ার ফলে সেখানে কিছু বিপজ্জনক শরীরবৃত্তীয় অবস্থা ঘটে। এর ফলে কোষীয় কার্যক্রম এবং ব্যাহত হয় এবং অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। তাহলে এই যে শক যেটা আমরা বলছি, এই শকের ক্ষেত্রে, শক মানে হঠাৎ করে কোনো একটা মানে বিপজ্জনক অবস্থায় শরীরবৃত্তীয় অবস্থাকে বলা হচ্ছে শক। এই শকের ক্ষেত্রে সাফিসিয়েন্ট আমাদের দেহের মধ্যে যে টিস্যুগুলো আছে, যে সেলগুলো আছে, সেখানে সাফিসিয়েন্ট অক্সিজেন সরবরাহ হয় না, যার ফলে এই শরীরবৃত্তীয় কিছু জটিল অবস্থার সৃষ্টি করে। তাই শক কত ধরনের আছে? শক হচ্ছে হাইপোভোলেমিক শক। হাইপোভোলেমিক শক হচ্ছে রক্ত বা তরল পদার্থের অতিরিক্ত ক্ষতির কারণে হয়। ধরুন কোনো কারণে দেহে থেকে প্রচুর পরিমাণে রক্তপাত হলো, সেই ক্ষেত্রে কিন্তু একটা শকের ঘটনা ঘটে, সেটাকে বলা হয় হাইপোভোলেমিক শক। তাহলে শকের আমরা কিছু বিশ্লেষণ করছি। সেখানে তাহলে এক নম্বর হচ্ছে শকের হাইপোভোলেমিক শক হচ্ছে কাকে বলা হয়? রক্ত অথবা তরল পদার্থ, দেহ থেকে কোনো তরল পদার্থ যদি অতিরিক্ত পরিমাণে নির্গত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা শকের ঘটনা ঘটে। যেমন ধরুন প্রচণ্ড রক্তপাত হয়েছে, সেখানে একটা শকের ঘটনা ঘটতে পারে। তারপরে হচ্ছে ডায়রিয়া, বার্ন, এই সমস্ত ক্ষেত্রে দেহ থেকে প্রচুর পরিমাণে তরল পদার্থ যদি বেরিয়ে যায়, তার ফলেও কিন্তু একটা শক হয়। তাহলে রক্ত এবং তরল পদার্থ, দেহের যে তরল পদার্থগুলো, সেখানে যদি প্রচুর পরিমাণে নিঃসরণ হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা শকের সম্ভাবনা থাকে। কার্ডিওজেনিক শক, আরেকটা শক হচ্ছে কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শকটা কি? হৃৎপিণ্ড পর্যাপ্ত রক্ত পাম্প করতে না পারলে হয়। আমাদের কোনো কারণে যদি হার্টের যদি আমরা জানি যে হার্ট হচ্ছে একটা পাম্পিং স্টেশন, রক্ত পাম্প করে দেহের চারিদিকে ছড়িয়ে দেয়। তো কোনো কারণে যদি যান্ত্রিক গণ্ডগোলের জন্য যদি হৃৎপিণ্ড পর্যাপ্ত পরিমাণে পাম্প করতে না পারে, সেক্ষেত্রে একটা শক হয়। সেটা কেমন শক? যেমন হার্ট অ্যাটাক। তাহলে হার্ট যদি পর্যাপ্ত পরিমাণে ব্লাড সার্কুলেশন না করতে পারে, তাহলে কিন্তু একটা শক হয়, তাকে বলা হয় হার্ট অ্যাটাক। আরেকটা শক আছে, তাকে বলা হয় সেপটিক শক। সেপটিক শকটা কি? ইনফেকশনের কারণে শরীর জুড়ে প্রদাহজনিত প্রক্রিয়া হলে হয়। কোনো কারণে ধরুন কোনো ক্ষত থেকে যদি সেপটিক হয়ে যায়, এই সেপটিক ইনফেকশনের ফলে তার শরীরে প্রদাহজনিত
প্রতিক্রিয়া হলে এক ধরনের শক হয়, তাকে বলা হয় সেপটিক শক। যেমন তার উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। কোনো ব্যাকটেরিয়া যদি ইনফেকশন হয় তাহলে সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনকে বলা হয় সেপটিক শক। আরেক ধরনের শক আছে, তাকে বলা হয় অ্যানাফাইলেক্টিক শক। এই শকটা হচ্ছে কোনো অ্যালার্জেনের প্রতি তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া। আমরা অনেক সময় দেখা যায় যে অ্যালার্জি, বিভিন্ন ধরনের অ্যালার্জি হয়। তা এই অ্যালার্জি শব্দটা আমরা যদি একটু ভাঙিয়ে ব্যাখ্যা করি, হোয়াট ইজ মিন বাই অ্যালার্জি? অ্যালার্জি কথা মানে হচ্ছে এন্টি অ্যালার্জি, এই এন্টি এনার্জি। এন্টি এনার্জিকে আমরা অ্যালার্জি বলি। কোনো কারণে যদি অ্যালার্জি হয় সেখানে কিন্তু একটা শকের ঘটনা ঘটে। যেমন ধরুন পোকামাকড় কামড়ালো, কোনো বিষাক্ত জিনিস খাওয়া হলো, বা কোনো ওষুধ, ভুল ওষুধ খাওয়া হলো, তার ফলে কিন্তু কিছু অ্যালার্জিক শক হতে পারে। নেক্সট হচ্ছে নিউরোজেনিক শক, অর্থাৎ স্নায়ুতন্ত্রের আঘাত বা সমস্যার কারণে রক্তচাপ হঠাৎ কমে যাওয়া। কোনো একটা স্নায়বিক কারণে যদি রক্তচাপ হঠাৎ কমে যায় সেখানে কিন্তু একটা শকের ঘটনা ঘটে, তাকে বলা হয় নিউরোজেনিক শক। এবার হচ্ছে তাহলে শকের লক্ষণটা কি? এই যে আমরা শক নিয়ে আলোচনা করলাম, শকের লক্ষণটা হচ্ছে, শক হচ্ছে দ্রুত এবং দুর্বল হৃদস্পন্দন। দ্রুত এবং দুর্বল হৃদস্পন্দন, আমাদের হার্ট যে প্যালপিটেশন হয় সেটা দ্রুত হবে, হার্টবিটটা বেড়ে যাবে এবং সেই হৃদস্পন্দনটা হবে খুব দুর্বল। আর কি, লো ব্লাড প্রেশার, রক্তচাপ কমে যাবে। ঠান্ডা এবং স্যাঁতসেঁতে ত্বক, আমাদের যে স্কিনটা সেটা ঠান্ডা থাকবে এবং স্যাঁতসেঁতে ভাব থাকবে। বিভ্রান্তি বা চেতনা হারানো, সেন্স কমে যেতে পারে। আর কি, শ্বাসকষ্ট, সাফোকেশন। আর আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে প্রস্রাব কমে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া। তাহলে আমরা শক নিয়ে আলোচনা করলাম। এবার শক নিয়ে আমরা আবার একটু রিপিট করি। শকের যে ধরনগুলো, সেই ধরনগুলো নিয়ে আমরা একটু রিপিট করি। কত ধরনের শক আছে? হাইপোভলিমিক শক, হাইপোভলিমিক শক। হাইপোভলিমিক শক বলতে কি বুঝি? সেটা হচ্ছে দেহের মধ্যে যদি কোনো কারণে, কোনো রোগের জন্য যদি প্রচুর পরিমাণে রক্তপাত হয়, বা দেহ থেকে তরল পদার্থ যদি প্রচুর পরিমাণে বেরিয়ে যায়, তার ফলে কিন্তু একটা শক হয়। যেমন ধরুন প্রচণ্ড রক্তক্ষরণ, কোনো জায়গায় কেটে গেছে, প্রচুর রক্তক্ষরণ হয়ে গেছে, ডায়রিয়া হতে পারে, লুজ মোশন হতে পারে। আরেকটা জিনিস যেটা হয়, মেয়েদের কখনো কখনো দেখা যায় যে প্রফিউজ মেনস্ট্রুয়েশন হয়েছে, প্রচুর পরিমাণে, যেটা স্বাভাবিক নয়, তার চেয়ে বেশি পরিমাণে তার মেনস্ট্রুয়েশন ব্লাড বেরিয়ে গেছে। এছাড়া যদি পুড়ে যায়, কোনো জায়গা যদি পুড়ে যায়, সেখানে কিন্তু একটা শক হয়। নেক্সট হচ্ছে কার্ডিওজেনেটিক শক। কার্ডিওজেনেটিক শক হচ্ছে হৃৎপিণ্ড পর্যাপ্ত পরিমাণে রক্ত পাম্প করতে না পারলে কার্ডিওজেনেটিক শক হয়। কোনো রোগের ক্ষেত্রে বা কোনো কারণে যদি হৃৎপিণ্ড
সাফিসিয়েন্ট পাম্প না করতে পারে, প্রচুর পরিমাণে সাফিসিয়েন্ট রক্ত যদি ছড়িয়ে না দিতে পারে, তাহলে সেখানে একটা শক হয় এবং তার পরিণামে কি হয়, হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক হলে যা ঘটে যায়, তাহলে এইটাও এক ধরনের শক। আর নেক্সট যে শকটা হচ্ছে সেপটিক শক। সেপটিক শকটা হচ্ছে ইনফেকশনের কারণে, কোনো কারণে যদি রক্তে ইনফেকশন হয় এবং শরীর জুড়ে যদি প্রদাহ মানে ইনফ্লামেশন হয়, তার প্রতিক্রিয়া হিসাবে একটা শক হতে পারে। যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, আমরা ব্যাকটেরিয়া সম্বন্ধে জানি, ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি। তো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলেও কিন্তু একটা শক হওয়ার সম্ভাবনা থাকে। আরেক ধরনের শক হচ্ছে অ্যানাফাইলাক্সিস শক, যেটা হচ্ছে কোনো অ্যালার্জিক কারণে কোনো শক হয়। হ্যাঁ, সেটা যেমন কোনো পোকামাকড় কামড়ানো, কোনো রকম ভুল ওষুধ খাওয়া, কোনো খাবার খাওয়ার ফলে যদি কোনো অ্যালার্জেটিক কন্ডিশন হয়, সেখানেও কিন্তু একটা শক হওয়ার সম্ভাবনা থাকে। তা আরেকটা শক হচ্ছে নিউরোজেনেটিক শক। এই নিউরোজেনেটিক শক হচ্ছে স্নায়ুতন্ত্রের কোনো কারণে, স্নায়ুতন্ত্রে যদি আঘাত লাগে বা সমস্যার কারণে যদি রক্তচাপ হঠাৎ কমে যায়, অর্থাৎ প্রেশার যদি কমে যায়, সেখানে কিন্তু একটা শক হতে পারে। তবে এই যে অবস্থানগুলো, এই অবস্থানগুলো সম্বন্ধে আমাদের কোথা থেকে শিখবো? আমরা শিখবো সার্জারি থেকে। এইগুলো কেন শিখবো? এগুলো শিখবো যে আমরা কোন পর্যন্ত আমাদের হোমিওপ্যাথি টোটালিটি অফ সিমটমসের উপরে ভিত্তি করে আমরা ওষুধ দিতে পারবো, আর কোন পর্যন্ত আমরা দিতে পারবো না, আর এগোতে পারবো না। তাহলে যখন এগোতে পারবো না, তখন আমাদের করণীয়টা কি? করণীয়টা হচ্ছে কোনো ভালো সার্জেনের কাছে রিফার করা। তাহলে আমরা কোন সময়ে সার্জেনের কাছে রিফার করব? এই সমস্ত সমস্যাগুলো যখন আসবে আমাদের সামনে, তখন আমরা সার্জেনের সঙ্গে পরামর্শ করব। আমরা প্রাথমিক স্তরে এই পর্যন্ত আলোচনা করছি, আর আমরা এরপরে এই প্রতিটা অ্যালাইড সাবজেক্টের সঙ্গে আমরা কিছু স্পেশাল আলোচনা করব সামনের সপ্তাহ থেকে। আর আজকে আপনাদের যারা আছেন উপস্থিত, তাদের কাছে আমি জানতে চাইব যে আপনাদের মানে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি না, বা কীভাবে আমরা আলোচনা করলে আপনারা সহজে বুঝতে পারবেন, এটা নিয়ে আজকে একটু আলোচনা। হ্যালো স্যার। হ্যাঁ, বলুন। এই যে আপনি বললেন যে অ্যালার্জি শট বা ধরুন এই ব্লাডে যে ইনফেকশন বললেন যেটা ব্যাকটেরিয়াল, এই ক্ষেত্রে কি সব ক্ষেত্রে কি ইউএসএফিলটা বেড়ে যেতে পারে? হ্যাঁ, অবশ্যই বেড়ে যেতে পারে। সেটা কত, মানে যদি দেখা গেল ইউএসএফিল 11 হলো, সেটা কি ভয়ানক হতে পারে? ইউএসএফিল সাধারণত কত, 4 স্বাভাবিক অবস্থা কত থাকে? 4.4 তো। হ্যাঁ, 0.04 থাকে তো। হ্যাঁ, ধরুন দেখা গেল কারো 11 হয়ে গেছে, সেটা কি খুব ভয়ঙ্কর, মানে সিভিয়ার কেস? আমরা তখন সার্জনের কাছে রিফার করব বা আদার মানে ওইটা মানে কত পয়েন্টে গেছে ওটা সিভিয়ার কেস হতে মানে বুঝবো আর কি আমরা। মানে আমরা বুঝবো যে এই এত পার্সেন্ট হয়ে গেলে এবার সিভিয়ার কেস হয়ে গেছে, তখন তাকে সার্জারির কাছে পাঠাতে হবে। এই পয়েন্টটা কত? পয়েন্টে এই সময় এই মুহূর্তে আমি বলতে পারছি না, এটা আমাকে একটু দেখে নিতে হবে। হ্যাঁ, আর এটা তো আমি ক্লাসটা করি না, মানে ইয়ে শুনলে শ্বাসকষ্ট বেড়ে যাবে। হ্যাঁ, শ্বাসকষ্ট বেড়ে যাবে। হ্যাঁ, তখন তারা সিভিয়ার কেস, তখন তাকে ভর্তি করতে হবে হসপিটালে, সেই জন্য রিফার করতে হবে। আমাদের কাজটা হচ্ছে বিইং এ হোমিওপ্যাথ, আমরা কোন পর্যন্ত আমরা হাতে রাখতে পারবো সেটাকে অনুধাবন করার জন্য কিন্তু আমাদের এই সার্জারিটা পড়তে হচ্ছে। তাহলে আমরা কিন্তু যখন তার সিরিয়াস কন্ডিশন হবে, তখন কিন্তু আমরা ওটা হাতে রাখবো না,
আমরা রিফার করব। এই কোন জায়গায় কোন স্তরে গিয়ে আমরা রিফার করব সেটুকু বোঝার জন্য কিন্তু আমাদের সার্জারিটা করতে হচ্ছে। এই সাথে আমি এটা জেনে বলছি কত পার্সেন্টেজ ইনসুলিন বেড়ে গেলে তখন তাহলে আর হাতে রাখা যাবে না রোগটাকে, ওদেরকে তখন ট্রান্সফার করতে হয় হসপিটাল, না হলে সার্জারি আছে। হ্যাঁ, এটা সোজা বাংলা আমরা রিফার করবে। এবার সেখানে তারা ঠিক করবে সার্জনের কাছে পাঠাবে বা মেডিসিনের ডিপার্টমেন্টে পাঠাবে বা কার্ডিয়াক ডিপার্টমেন্টে পাঠাবে, সেটা তারা ঠিক করবে, আমরা সেটা রিফার করে দেবো। আচ্ছা, আর কারো কিছু আছে প্রশ্ন? বলুন বলরাম বাবু, আপনি তো অনেক দূর থেকে ক্লাস করছেন, বলুন। দুলাল বাবু, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না না স্যার, ঠিকই আছে স্যার। হ্যাঁ, ভালোই হচ্ছে স্যার। মানে বিষয়টা হচ্ছে, না স্যার, হ্যাঁ, আমরা চেষ্টা করব আরো বিস্তারিত আলোচনা করার জন্য। আর ফ্র্যাঙ্কলি একটা কথা বলিনি, এই সাবজেক্টটা আমার সিলেক্টেড সাবজেক্ট ছিল না। আমরা যাকে দায়িত্ব দিয়েছিলাম কোনো কারণে তিনি আর আসতে পারবেন না, সেই জন্য আমি এটাকে মানে কি বলবো, তাপকে দিচ্ছি। তা আপনি ভালো আপনি না না স্যার, ঠিক আছে। যদি এই সাবজেক্টটা ওনার থেকে আপনি অনেক ভালো পড়িয়ে, আপনার পড়াটা অনেক সুন্দর। চেষ্টা করবো, যে দেখা যাক। ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন, স্যার, বলেন। বলতে চাইছি কি স্যার, যখন শরীরের কোষগুলি যখন মৃত হয়, তো আঘাতের ফলে হোক যা হোক, হ্যাঁ, ওটাকে কি আমাদের যেটা চেতনক্তজনিকা ওরা কি খেয়ে ফেলায়নি? মানে ওটা আমি হ্যাঁ, ওগুলো তো খেয়েছিলাম। হ্যাঁ, তাই তো হয়, হ্যাঁ। মানে শরীরে মৃত কোষগুলি শরীরের চেতকণিকা খেয়ে ফেলেনি? আমাদের যে WBCS, এই হোয়াইট ব্লাড ওগুলো তো খেয়ে ফেলে তো। হ্যাঁ, ওগুলো মৃত কোষগুলিকে খেয়ে ফেলা। হ্যাঁ, ওটাই স্যার জানার জন্য। আর স্যার আরেকটা কথা, ক্লাসগুলির ব্যাপারে ভর্তি ক্লাসগুলি ভালোই হয়, যেহেতু এবার সেকেন্ড ইয়ার, ইম্পর্টেন্ট আরো দ্বিতীয় মাসে ফাইনাল ইয়ার। আপনি স্যার প্রত্যেক রিকোয়েস্ট হলো, প্রত্যেক এমনিতে রেকর্ড করেনি স্যার, তার মানে উইদাউট রেকর্ডে, মানে প্রত্যেক ক্লাস যাতে মিটিং না হয়, রেকর্ডই হোক, যেমনি হোক, আমাদের হেল্প হবে। আর ক্লাসগুলি যদি কেউ যদি নোটস দিয়ে দেয় তো ভালো কথা। মানে কিছু একটা অল্টারনেট থাকতে হবে। অন্যদের কথা ক্লাসের সঙ্গে সঙ্গে হয় না, ভিডিও রেকর্ড, না হলে না, অন্যদের কথা আমি বলতে পারবো না। তবে আমি সমস্ত সাবজেক্ট, আমি একটা উদ্যোগ নিয়েছি, একা পেরে উঠছি না, সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট, শুধু আমি যেগুলো পড়াই সেগুলো নয়, সমস্ত সাবজেক্ট কিছু নোট দেওয়ার আমি চেষ্টা করছি যে আপনাদের মানে যেমন আমাদের ভিডিওটা পাঠাচ্ছি, পাশাপাশি কিছু নোটও PDF করে পাঠানোর চেষ্টা করব। শুধু আমি যে সাবজেক্টটা পড়াই সেই সাবজেক্ট না, আদার সাবজেক্টগুলো আমি পাঠানোর চেষ্টা করব। একটু সময় দিন আমাকে, হ্যাঁ, কারণ একসঙ্গে অনেকগুলো কাজের চাপ পড়ে গেছে। আমরা ওই সর্বোপরি কথা হচ্ছে, রিসেন্ট আমাদের পরীক্ষাটা হয়ে গেল, পরীক্ষা রেজাল্টও আমরা রেডি করে ফেলেছি। এবার হচ্ছে মার্কশিটগুলো তৈরি করার ব্যাপার আছে। এখন আমাদের তো বাস্তব পরিস্থিতিটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যে আমাদের তো নতুন প্রতিষ্ঠান, তো আমাদের মানে আমার একার উপরে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু আমাকে করতে হয়, মার্কশিটও আমাকে তৈরি করতে হয়, আমাকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন তৈরি করতে হয়, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু করতে হয়। যার ফলে আমি সবগুলো গুছিয়ে উঠতে পারছি না। কিন্তু আমার টার্গেট আছে আপনাদের যাতে ভালো প্র্যাকটিস করতে পারেন, ভালো পরীক্ষার রেজাল্ট করতে পারেন, সেই জন্য আমি যেমন আপনাদের ভিডিও পাঠাচ্ছি, পাশাপাশি
আমি আপনাদের ওই নোটগুলো, ক্লাস নোটগুলো পিডিএফ করে পাঠানোর চেষ্টা করব। কিছু কিছু করছি এবং প্রয়োজন হলে একসঙ্গে অনেকগুলো একবারে অনেকগুলো পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি ওটা করব। এবং শুধু আমি যে সাবজেক্ট পড়াচ্ছি বা সেই সাবজেক্ট না, সমস্ত সাবজেক্টগুলো কিছু কিছু আমি আপনাদের পিডিএফ করে পাঠাবো। আর শুধু আপনাদের না, মানে আপনাদের তো সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারও তার চেষ্টা করছি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্য, যাতে করে আপনারা ভালো মানে রেজাল্টটাও করতে পারেন, ভালো ইয়েটা পরীক্ষার ক্ষেত্রে ভালো পরীক্ষা ফল করতে পারেন, পাশাপাশি প্র্যাকটিসের ক্ষেত্রে যাতে ভালো কাজ হয় সেই দিকেও আমাদের নজর আছে, সেটা আমরা চেষ্টা করব। আমি একটা কথা বলছি, আমার নামটা স্যার DOUTAM আপনি আমি একটা কাল পরশুর মধ্যে একটা মেসেজ পাঠাবো। সেই মেসেজটা একটু বলে, বিশেষ করে আজকে আমি সুযোগ পেয়ে গেলাম, ভালো হলো যে আপনারা যারা এখন যাদের সেকেন্ড ইয়ার আছেন তাদের কিন্তু আমাদের সেইভাবে বায়োডাটা কালেক্ট করা হয়নি। মানে আমরা যেটা সিস্টেম অনুযায়ী আমাদের ফর্ম ফিল আপ করে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন এগুলো কালেকশন করার ব্যাপার ছিল, সেগুলো আমি কাল পরশুর মধ্যে একটা আপনাদের মেসেজ পাঠাবো। সেই মেসেজে আমাদের যে ফরম্যাট অনুযায়ী যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটা পাঠিয়ে দেবো। সেই অ্যাপ্লিকেশন ফর্ম মোতাবেক আপনারা ওটাকে একটু একটু খরচ করতে হবে, আর সেটা ভালো করে প্রিন্ট করে আপনারা ওটাকে মানে পিডিএফ করে না, এবার আপনাদের একটু মানে হার্ড কপি হিসাবে আমাকে মানে আমার বাড়ির ঠিকানা দিয়ে দেবো, সেখানে আপনারা একটু বাই পোস্ট, বিশেষ করে যারা দূরে আছেন তারা পাঠিয়ে দেবেন। আর লোকাল যারা আছেন হাতে হাতে দিয়ে যেতে পারেন, কিন্তু দূরে যারা আছেন তারা কিন্তু বাই পোস্ট পাঠিয়ে দেবেন। আমি কাল পরশুর মধ্যে আপনাদের কী কী দিতে হবে সেগুলো জানিয়ে দেবো। আমরা তো ধরুন প্রারম্ভিক অবস্থায় আপনাদের কাছ থেকে মোবাইলে আপনাদের বায়োডাটাগুলো নিয়েছিলাম, কিন্তু এখন একটু কড়াকড়ি হচ্ছে, এগুলো ইনস্পেকশন শুরু হচ্ছে, এগুলো সব বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে দেখতে আসে। তা সেই জন্য আপনারা ওইটা হার্ড কপি করে আমাকে বাই পোস্ট অল্প দিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ওগুলো পাঠিয়ে দেবেন, কারণ আমাদের ইনস্পেকশন আসবে খুব তাড়াতাড়ি। কারণ আমাদের যে সমস্ত ফর্মালিটিগুলো আছে সেগুলো প্রায় সবই ফুলফিল হয়ে গেছে, এবং আমরা খুব শীঘ্রই একটা সুখবর আপনাদের দিতে পারবো। সেটার জন্য আমাদের তো পেপার ডকুমেন্টসগুলো ওকে রাখা দরকার, সামগ্রিকভাবে সবার কল্যাণের জন্য। আমি একটা ফরম্যাট করে দেবো, সেইভাবে আমাকে একটু পাঠিয়ে দেবেন। বিশেষ করে আপনারা যারা এখন যাদের সেকেন্ড ইয়ার, তাদের তো আমরা ওই ক্যাজুয়ালি সমস্ত কিছু বায়োডাটাগুলো নিয়েছিলাম, তখন আমাদের একটা কিছু শুরু করতে হবে, তাই কিন্তু এটা পদ্ধতি মতোভাবে আপনাদের একটু রেডি করে এগুলো একটু পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ আপনারা পাঠাবেন, আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেবেন, 3 কপি ফটো দেবেন, আর হচ্ছে আরেকটা ফর্ম আছে আমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের দিয়েছি, কিন্তু সার্টিফিকেটটা এখনও দিইনি। স্টুডেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটও একটা দেব। সেগুলো তৈরি করতে মানে ফর্মালিটি অনুযায়ী আমাদের সেই ডকুমেন্টসগুলো কালেক্ট করতে হবে। আর প্রত্যেকের একাডেমিক কোয়ালিফিকেশনের জেরক্স কপি, যার যা একাডেমিক কোয়ালিফিকেশন আছে, আর আধার কার্ডের জেরক্স কপি, এগুলো আপনার মানে আমি ভার্বালি বললাম, আমি কাল পরশুর মধ্যে মেসেজ আকারে আপনাদের জানিয়ে দেবো। এগুলো একটু বাই পোস্ট, যারা দূরে আছেন তারা বাই পোস্ট পাঠিয়ে দেবেন, আর যারা আমার হাতের কাছে আছেন তারা হাতে হাতে দিয়ে যাবেন। এটা খুব শীঘ্র দিতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশন তো হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা দিলেই হবে, যারা ছবিটা হ্যাঁ, হাইয়েস্টটা প্রথমটা দিতে হবে, আর হাইয়েস্টটা দিতে হবে, মাঝেরগুলো দরকার নেই। ধরুন কেউ মাস্টার ডিগ্রি আছে, মানে বিষয়টা হচ্ছে প্রথম কোয়ালিফিকেশন যেটা অনেকের মাধ্যমিক আছে, কারো আমাদের সমাজ যেমন ছিল, আমরা কিন্তু মাধ্যমিক পড়াশোনা করিনি, আমরা ওই 11-12 এই 9-10-11 যে হায়ার সেকেন্ডারি ছিল সেটা পড়েছিলাম। তার মানে আমাদের প্রথম ডিগ্রিটা ছিল হায়ার সেকেন্ডারি। আর আমাদের সময় আবার 2 ধরনের ছিল,
মাধ্যমিক পাশ করে তারা কলেজে গিয়ে প্রি মেডিকেল পড়তো, আর আমরা কিন্তু 11 ক্লাস পাশ করে সরাসরি কলেজে গিয়ে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছি। তা এখন তো বোধহয় একরকমই আছে। তা ওই প্রথম ডিগ্রিটা আর শেষের ডিগ্রি, কেউ যদি মাস্টার ডিগ্রি করে থাকে কিংবা পিএইচডি করে থাকে, তাহলে ওই মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি আর ওই পিএইচডি, মাঝে গ্রাজুয়েশনের দরকার নেই। আর আধার কার্ডটা তাহলে তার গ্রাজুয়েশন দিতে লাগবে, তার যে গ্রাজুয়েশন পর্যন্ত থাকে। হ্যাঁ হ্যাঁ গ্রাজুয়েশন, হ্যাঁ গ্রাজুয়েশন থাকলেও আপনি তাহলে হায়ার সেকেন্ডারি দিতে লাগবে কি, ওটা বলতে মাধ্যমিক তো দিতেই হবে। হ্যাঁ মাধ্যমিক হলো মাধ্যমিক, আর যারা মাধ্যমিক পাস না করে আমাদের মতো যারা 9, 10, 11 পাস, তারা এই হায়ার সেকেন্ডারি দেবে। আর যারা ওই মাধ্যমিক পাস, তারা মাধ্যমিকটা দেবে। না আমি ওটা বলে থাকি, গ্রাজুয়েশন থাকলেও তাহলে হ্যালো স্যার, তিনোটা দিতে হবে। একজন একজন করে বলুন, একজন একজন করে বলুন। হ্যাঁ বলুন। আমি বলছি কি স্যার, গ্রাজুয়েশন যদি থাকে তাহলে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এন্ড গ্রাজুয়েশন তিনোটা দিতে হবে, কথা বলছি। হ্যাঁ, যার মাস্টার ডিগ্রি নেই তার গ্রাজুয়েশন আছে, গ্রাজুয়েশন পর্যন্ত দেবে। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি স্যার, আমার তো স্যার আইটি এর একটা কোর্স করা আছে, ওটা দেওয়া যাবে? ওটা কোনো প্রয়োজনে নেই, আইটিআই কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি আমি জানতে চাইছি। ওগুলো তো আপনার একাডেমিক কলেজে Technical বলে। টেকনিক্যাল ব্যাপার, ওইটা দরকার নেই, হ্যাঁ ওইটা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি এখানে শেষ করব? স্যার ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। হুম।